যুক্তরাষ্ট্রের হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান ঢাকার পথে। শোক সামলাতে পারছেন না সহপাঠীর স্বজনরা। দুই পরিবারের সহায়তার জন্য প্রায় $2 লাখ সংগ্রহ। লিমন বৃষ্টিকে হত্যায় পরিকল্পিতভাবে ছক সাজায় ঘাতক হিসাব। সন্তানের নিরাপত্তায় উদ্বিগ্ন অভিভাবক। বিদেশে থাকা শিক্ষার্থীদের মনিটরিং সিস্টেম চালুর তাগিদ। টানা 8 মাস পর ঘুরে দাঁড়াচ্ছে তৈরি পোশাক খাত। এপ্রিলে রেকর্ড প্রবৃদ্ধি। কার্যকর হতে শুরু করেছে আটকে থাকা ক্রয়াদেশ। জ্বালানি সংকট দূর করার তাগিদ ব্যবসায়ীদের। এবং পশ্চিমবঙ্গের মসনদে মমতার প্রত্যাবর্তন নাকি বিজেপির সূচনা, জানা যাবে আজ। জয় নিয়ে আশাবাদী দুই শিবিরই। ফল ঘোষণা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। সকালের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের হত্যার শিকার জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান। স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা দেয় বিমানটি। ঢাকায় পৌঁছাবে কিছুক্ষণ পর। নিহত আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। অশ্রু আর ভালোবাসায় সহপাঠীরা বিদায় জানানোর দুদিন পর এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার রাত 8:45টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ। মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল। এই মরদেহ বাংলাদেশে পৌঁছবে 4 মে সকাল 8:40। এদিকে খুন হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী 6 মে তার জানাজা হবে। এরপরই বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। They are returning home to be buried by their loved ones. তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির পরিবারের সহায়তায় প্রায় $2 লাখ সংগ্রহ করেছে তাদের সহকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আরিয়ান জানিয়েছেন, সংগৃহীত অর্থ দুই পরিবারের মধ্যে সমানভাবে দেয়া হবে। এদিকে হত্যাকাণ্ডের দুঃসহ স্মৃতি এখনও ভুলতে পারছেন না প্রবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। স্মৃতির পাতায় অনিঃশেষ কাব্যের মতো আটকে গেলেন নাহিদা সুলতানা বৃষ্টি। ভাইয়ের সঙ্গে গলা মিলিয়ে এভাবে আর কোনোদিন গাওয়া হবে না তার। একসময় যে জীবন ছিল সঙ্গীতের মূর্ছনায় ভরপুর, ঘাতকের নির্মম ছুরির আঘাতে আনন্দের সেই জীবন শুধু থমকেই যায়নি, স্তব্ধ হলো আগামীর পথচলা। সুন্দর ভবিষ্যতের আশায় মাত্র 8 মাস আগে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে এসেছিলেন বৃষ্টি। রুমমেটের হাতে প্রাণ হারানো অপর বাংলাদেশি জামিল আহমেদ লিমন ও বৃষ্টি শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই নয়, সাংস্কৃতিক পারদর্শিতার জন্য বেশ পরিচিত ছিলেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে। ক্যাম্পা ফ্লোরিডা বাঙালি কমিউনিটি থেকে অনেক দুঃখিত, সবাই অনেক শোকাহত লেমন বৃষ্টির জন্য। লেমন বৃষ্টি এখানে সব প্রোগ্রামে ওরা আসতো, ওরা অনেক ভালো ছিল। বৃষ্টি ও জামিলের সহপাঠী ও বন্ধুরা জানিয়েছেন, বাংলাদেশে থাকা উভয় পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এরই মধ্যে $1,84,000 জমা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, পরিবার দুটির হাতে অন্তত $1 লাখ করে তুলে দেয়া সম্ভব হবে। আমাদের ফান্ডরেজিং ইভেন্ট গোফান্ডমি থ্রুতে এখনো ওপেন আছে। যারা আমাদেরকে সহযোগিতা করতে চান ফাইন্যান্সিয়ালি, আপনাদের ডোরটা এখন ওপেন আছে। আমাদেরকে পুরো এন্টায়ার প্রসেস হেল্প করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এদিকে স্থানীয় ফিউনারেলের মাধ্যমে বৃষ্টির জানাজা ও দেশে পাঠানোর প্রক্রিয়া তদারকি করছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, ফ্লোরিডার মায়ামি কনসুলেট ও মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা।
আগামী 6 মে বুধবার স্থানীয় সময় বাদ জমা ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির জানাজা এবং পরদিন 7ই মে ঢাকায় পাঠানো হবে তার মরদেহ। সেই সঙ্গে পাঠানো হচ্ছে বৃষ্টির ব্যবহৃত জিনিসপত্র, যা তার স্মৃতি হয়ে পরিবারের কাছে রয়ে যাবে আজীবন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাজবুস সালেহি, যাচ্ছি তার কাছে। সালেহি, আপনাকে স্বাগত। নাহিদা বৃষ্টি এবং লিমনের এই মৃত্যু ঘটনাটি আসলে জনমনে এক ধরনের ভীষণভাবে শোকের বার্তা দিয়েছে। তো এটি নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনার? রোজা, আপনাকে ধন্যবাদ। আমরা সেই আলোচনায় পরিপূর্ণভাবে যাব। তার আগে হচ্ছে যে আমরা একটু এইটার সর্বশেষ খবর জানতে চলে যাব হচ্ছে যুক্তরাষ্ট্রে। সেখানে আসলে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। প্রথমে আমরা যাব সাকির কাছে বিস্তারিত জানতে। ধন্যবাদ। আমি শুধু যে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস জুড়ে শুধু নয়, ট্যাম্পাতে বাংলাদেশি কমিউনিটি, সেই বাংলাদেশি কমিউনিটির মধ্যেও কিন্তু এখনও শোকের আবহ তৈরি হয়ে গেছে। পুরো ঘটনাটি 2 সপ্তাহ আগে দুজন বাংলাদেশি শিক্ষার্থী মেধাবী যারা পিএইচডি করার জন্য আন্তর্জাতিক ছাত্র ভিসায় এই যুক্তরাষ্ট্রে এসেছিল, তাদেরকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে। এবং সেই ঘটনার পরে তারা যে উদ্ধার হয়েছে, তাদের মরদেহ উদ্ধার হয়েছে, যে দুজন শিক্ষার্থী, সেই দুজন শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমন, তার যে রুমমেট, সেই রুমমেটই তাকে হত্যা করেছে। এবং অপর যে বাংলাদেশি শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তাকেও, নাহিদা সুলতানা বৃষ্টি, তাকেও হত্যা করা হয়েছে এবং ছুরি দিয়ে তাদেরকে হত্যা করা হয় বলেই প্রাথমিক বা যে তদন্তকারী সংস্থা তারা আমাদেরকে জানিয়েছে। এবং হত্যা করার পরে শুধু থেমে থাকেনি ঘাতক, সেই লাশ কিন্তু কয়েক টুকরো করা হয়ে গেছে এবং টুকরো করে সেটি পানিতে, জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে তদন্তকারী সংস্থারা উদ্ধার করেছে এবং ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার পরে সেগুলো নিশ্চিত হওয়া গেছে যে এটি বাংলাদেশি 2 শিক্ষার্থীর মরদেহ। এই ঘটনা স্তম্ভিত করে দিয়েছে পুরো যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদেরকে। শুধু বাংলাদেশি নয়, আন্তর্জাতিক মিডিয়ায় যুক্তরাষ্ট্রের যে মূলধারার যে গণমাধ্যম, CNN, ফক্স সহ বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এই 2 বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার ঘটনাটি বেশ গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে, উঠে এসেছে। এবং এই ঘটনার পর এখন কিছুক্ষণের মধ্যেই জামিলের মরদেহ বাংলাদেশে পৌঁছাবে এবং বৃষ্টির মরদেহ উদ্ধারের পর শনাক্ত হয়েছে। তার নামাজে জানাজা স্থানীয় সময়ে বুধবার সেটি স্থানীয় মসজিদে হবে এবং তারপর দিন তার মরদেহ ঢাকায় পাঠানোর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশি কমিউনিটি। আমি এইখানে বাংলাদেশি কমিউনিটির যে বড় সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনাকে এখানকার স্থানীয় যারা প্রবাসী তারা ধন্যবাদ জানাতে চান, কারণ 2 শিক্ষার্থীকে বাংলাদেশে তাদের লাশ ফিনারেলে নেওয়া, জানাজা সম্পন্ন করা এবং তারপরে যে বাংলাদেশে পাঠানো, তার বড় দায়িত্বটি তারা নিয়েছে। যদিও পুরো বিষয়টি তদারকি করেছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডার মায়ামিতে যে বাংলাদেশ কনসুলেট আছে, সেই কনসুলেটের কনসাল জেনারেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমি প্রতিদিনই কথা বলছি শিক্ষার্থীদের কাছে। সেই আপনি আমার রিপোর্টের মধ্যেই দেখেছেন যে একটি তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে ইতিমধ্যে প্রায় $2 লাখ, অর্থাৎ প্রায় 2.5 কোটি টাকার মতো তহবিল সংগৃহীত হয়েছে। সেখানে কিন্তু শুধু বাংলাদেশিরা নয়, বড় অঙ্কের ডোনেট করেছে কিন্তু ভিন্ন দেশের মানুষেরা তারা কিন্তু সেখানে বাংলাদেশি 2 শিক্ষার্থীর পরিবাররা যেন আর্থিক সহায়তা পায় সেই জন্য এগিয়ে এসেছে। সব কিছু মিলিয়ে বৃষ্টির মরদেহ এখন বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া চলছে, পাশাপাশি যে অর্থ সংগ্রহ সেইটিও চলছে এবং পাশাপাশি পুরো ক্যাম্পাস জুড়ে এই 14 দিনেও কিন্তু সুখের যে আবহ সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি জামিলের মরদেহ যে এখন থেকে কয়েক মিনিটের মধ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে রয়েছেন আমার সহকর্মী রুবেল। আমরা এখন রুবেলের কাছে চলে যাচ্ছি, তার কাছে।
যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ আমরা যত জানি যে বাংলাদেশ সময় 8:40 তাকে বহনকারী বিমানটি অবতরণ করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মূলত আপনারা জানেন ইতিমধ্যেই খুব আলোচিত দেশব্যাপী যে ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী যিনি পিএইচডি করার জন্য গিয়েছিলেন জামিল হোসেন জামিল আহমেদ লিমন, তিনি সহ এবং তার সহপাঠী তার বান্ধবী বৃষ্টি দুজনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেটা হলো 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। পরবর্তী সময়ে যখন পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে শনাক্ত করার পরে কিন্তু বিষয়টি ক্লিয়ার হয়। এই বিষয়ে অনেক তথ্য উপাত্ত আমরা ইতিমধ্যে জেনেছি যে তার রুমমেট তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু আলামতের মধ্য দিয়ে আসলে প্রমাণিত হয়েছে যে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যা লিমন এবং বৃষ্টি মূলত একই স্থানে লেখাপড়া করতেন এবং যেটি আমরা এখন পর্যন্ত জেনেছি যে ওই যুক্তরাষ্ট্রের যিনি নাগরিক যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি মূলত ওই লিমনের রুমমেট ছিলেন। কি কারণে কোন প্রেক্ষাপটে এই হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়টি এখনও কিন্তু যুক্তরাষ্ট্রের পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সে বিষয়টি এখনও নিশ্চিত করেনি। তবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিন্তু দুদেশের যারা কূটনৈতিক তারা কিন্তু অনেক বেশি তৎপর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবৎ। বাংলাদেশে যারা কূটনৈতিক তারাও কিন্তু বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করেছেন এবং এই বিষয়ে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের পুলিশ সদস্যরা তারাও কিন্তু খুব তৎপর। আমরা যত জানি যে গতকালকে রাতে মূলত তার মরদেহ বহনকারী বিমানটি দুবাই হয়ে মূলত বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ইতিমধ্যেই পথে রয়েছে এবং ঠিক 8:40 এখানে অবতরণ করবে। এখানে তাকে রিসিভ করে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী সহ তার পরিবারের সদস্যরা এখানে এসছেন এবং আপনারা জানেন যে তার জানাজাও কিন্তু ফ্লোরিডায় হয়েছে। তো সব মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল এই মুহূর্তে। বৃষ্টি, আসলে আমরা দেখছিলাম যে লিমনের মরদেহ ইতোমধ্যেই রওনা করেছে দেশ এবং হয়তো এখন তো প্রায় 8:15 বাজে, 8:40-45 দিকে বাংলাদেশে তার মরদেহ পৌঁছে যাবে। ইতোমধ্যেই কিন্তু আমরা এই ঘটনার বিস্তারিত মোটামুটি জেনে গেছি। আমার হাতে আরও কিছু তথ্য আছে, আমি আসলে দর্শকের উদ্দেশ্যে সেই তথ্যগুলো জানাতে চাই। যে হিসাম আসলে তার রুমমেট অর্থাৎ আমাদের লিমনকে খুন করেছে, যেই দায় তাকে আসলে ইতোমধ্যেই ফ্লোরিডা পুলিশ তাকে গ্রেফতার করেছে, সেই হত্যাকাণ্ডটি আসলে একেবারে পূর্ব পরিকল্পিত ছিল। যে আপনি জানবেন যে হত্যাকাণ্ডের আগে অনলাইনে কেনা হয় গুম করার সরঞ্জাম, অর্থাৎ এই হিসাম তিনি আসলে তাকে হত্যা করার আগে বেশ কয়েকদিন আগেই সে অনলাইন থেকে কিনা, মানে সে হচ্ছে যে সেটা যে কস্টেপ, তারপরে হচ্ছে যে কাঠের বোর্ড এবং হচ্ছে যে তার রুম পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের যে হেক্সাসোল অথবা যে লিকুইড দরকার তিনি কিন্তু সেগুলো কিনেছিলেন। অর্থাৎ তার গুম করার যে একটি পরিকল্পনা সেটি আগে থেকে হচ্ছিল এবং লাশকে তিনি কীভাবে হত্যার পরে গুম করবেন সেই বিষয়গুলো তিনি আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলেন এবং অনলাইন থেকে তার সরঞ্জাম তিনি কেনেন এবং চ্যাটজিপিটিতে তিনি অসংলগ্ন জিজ্ঞাসা করেছিলেন। অর্থাৎ তার চ্যাটজিপিটিতে তিনি জানতে চেয়েছিলেন যে লাশ তিনি আসলে কীভাবে গুম করবেন এবং হচ্ছে গুম করে লাশটা তিনি যে রোড দিয়ে নিয়ে তার পরিকল্পনা অনুযায়ী তিনি ফেলে দিতে চান কোনো একটি জায়গায়, সেই রোডে আসলে গাড়ি তল্লাশি হয় কিনা তিনি সেই ধরনের প্রশ্ন চ্যাটজিপিটিতে করেছিলেন। পরবর্তী সময়ে যে তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সেটি জানিয়েছে তাদের সংবাদ সম্মেলনে। এবং সবথেকে যে বিষয়টি বাংলাদেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষকে আসলে নাড়া দিয়েছে সেটি হচ্ছে যে মৎস্য শিকারীরা উদ্ধার করে বৃষ্টির মরদেহ। সালিহি, এই বিষয়গুলো তো আসলে আমাদেরকে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বা গণমাধ্যমের পক্ষ থেকে মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে কোনো পূর্বশত্রুতার কোনো বিষয় ছিল কিনা, মানে আসলে কি কারণে তাকে খুন করা হয়েছে এই নাহিদা সুলতানা বৃষ্টি অথবা হচ্ছে জামিল আহমেদ লিমনকে, এই বিষয়ে পুলিশ এখনও ক্লিয়ারলি কোনো কিছু বলতে পারে নাই এবং আমরা সেই পুরো বিষয়টা আসলে জানি না। কেন হত্যা করা হয়েছে, কোথায় তাদেরকে হত্যা করা হয়েছে, রুমে হত্যা করা হয়েছে নাকি বাইরে হত্যা করা হয়েছে, সে যেহেতু লিমনের রুমমেট সেখানে বৃষ্টি কিভাবে গেল, এ সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। আমরা সেই আলোচনা করব। আমরা এখন একটু এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের কাছে রয়েছে আরও একটি প্রতিবেদন। সেখানে আসলে এই যে পুলিশ তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এবং সেই হত্যাকাণ্ডের বেশ কিছু মোটিভও সেই দেশের পুলিশ আসলে উদ্ধার করেছে। আমরা সেই সংক্রান্ত একটি প্রতিবেদন এখন দেখে নেব।
গিটার বাজিয়ে ভালো গান গাইতেন কেমিক্যাল প্রকৌশলবিদ্যার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি, আর শান্তগরণের জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি শেষে হতে চেয়েছিলেন গবেষক। ২৭ বছর বয়সী দুজনের ছিল দারুণ বন্ধুত্ব। সম্পর্ক আগামী বছর গড়াতে যাচ্ছিল বিয়েতে, কিন্তু কে জানতো রুমমেট হিশাম আবু ঘরবেহের হাতে খুন হয়ে মৃত্যু হবে তাদের সব স্বপ্নের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ থাকার প্রায় এক সপ্তাহ পর জানা যায় দুজনেই প্রাণ হারিয়েছেন। লিমনের লাশ উদ্ধারের দিনটি ছিল স্থানীয় পুলিশের জন্য অত্যন্ত নাটকীয়। ২৪ এপ্রিল লিমনের দেহের অবশিষ্টাংশ টেম্পার্ট হাওয়ার্ড ফ্রাঙ্কলিন সেতু থেকে উদ্ধারের কয়েক ঘন্টা পরেই পুলিশ হিশামের পরিবার থেকে সহিংসতার একটি ফোন পায়। পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হলে হিশাম ঘরের ভেতর নিজেকে অবরুদ্ধ করে ফেলেন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিমকে তলব করতে হয়। দীর্ঘ সময় ধরে চলা এই উত্তেজনার পর অবশেষে সোয়াট টিমের চাপে হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হন। আদালতে জমা দেয়া প্রসিকিউটরের নথি ও তদন্তে উঠে এসেছে হত্যা পরিকল্পনার ভয়াবহ টাইমলাইন। ৭ ও ১১ এপ্রিল সন্দেহভাজন হিশাম সালেহ আবু ঘরবে অ্যামাজন থেকে ডাক্ট টেপ, আবর্জনার ব্যাগ, লাইটার ফুয়েল ও ফায়ার স্টার্টার কেনেন। ১৩ এপ্রিল চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছিলেন কালো ব্যাগে লাশ ফেললে কি হয়। চ্যাটবট উত্তর দেয় এটা বিপজ্জনক শোনাচ্ছে, তবে হিশাম লেখেন তারা কিভাবে জানতে পারবে। ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুতে তল্লাশি চালিয়ে কালো রঙের একটি আবর্জনার ব্যাগ খুঁজে পান গোয়েন্দারা। ফোনের তথ্য অনুযায়ী ১৭ এপ্রিল ওই জায়গাতে থেমেছিলেন তিনি। সেতুতে পাওয়া ব্যাগে মেলে লিমনের দেহাবশেষ। Plastic bag has been opened. There's been salt water in there. He can't tell what it is, but it looks like a human body. তবে হদিস ছিল না আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। লিমনের মরদেহ খুঁজে পাওয়ার দুদিন পর মেনগ্রুপ এলাকায় কয়েকজন মাছ শিকারী একটি কালো রঙের পলিথিন দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ভেতর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজে পোশাক দেখে ৩০ এপ্রিল হিলসবুরু কাউন্টি শেরিফ নিশ্চিত করেন খণ্ডিত মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির। বরকতুল্লাহ, সময় সংবাদ। দর্শক, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আসলে খুবই মর্মান্তিকভাবে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ তার ঘটনাটি অনেক চাঞ্চল্য সৃষ্টি করেছে। একদিকে সেটি যেমন ব্যথাতুর, অন্যদিকে ঘটনার ভয়াবহতা আসলে কতটা সেটার আসলে কিছুটা হলে আমরা আন্দাজ করতে পারি। তার লাশ যখন ফেলে দেওয়া হয় সেই লাশ অনেকটা দূরে সেটি একটি এলাকায় গিয়ে জঙ্গলের মধ্যে সেটি আটকে ছিল, অর্থাৎ সেখানে যখন জেলেরা মাছ ধরতে তাদের বড়শিতে টোপ গেঁথে সেটাকে ফেলেছিলেন তখন একটি জঙ্গলের মধ্যে সেই বড়শিটা আটকে যায়। মৎস্য শিকারীরা সেই বড়শিটিকে উদ্ধার করার জন্য যখন জঙ্গলের দিকে এগিয়ে যায় তখন তারা সেখান থেকে দুর্গন্ধ পান এবং কালো মোড়ানো একটি বাক্সের মধ্যে সেই লাশটি তারা দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিয়েছেন এবং এইভাবে আসলে বৃষ্টির লাশ উদ্ধার হয়েছে। সেই বৃষ্টির লাশ উদ্ধার করা নিয়ে সেখানকার পুলিশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আমরা দেখতে চাই সেই প্রতিবেদনটিও। মাছ ধরার সময় ঝোপে আটকে যায় ছিপ, আর সেখান থেকেই বের হয় পচা দুর্গন্ধযুক্ত ব্যাগ। ব্যাগের ভেতরেই ছিল বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ। আর এভাবেই উদ্ধার হয় ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। তদন্ত কর্মকর্তারা জানান, ফ্লোরিডায় সেন্ট পিটার্সবার্গের উত্তর উপকূলে ছোট নৌকা চালিয়ে মাছ ধরার সময় এক জেলের ছিপ ঝোপে আটকে গেলে সেটি ছাড়াতে গিয়ে তীব্র দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধযুক্ত একটি কালো ময়লার ব্যাগ খুলে ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি। হিলসবরো কাউন্টির শেরিফ চ্যাড ক্রনিস্টার সংবাদ সম্মেলনে জানান, মরদেহটি পচন ধরা অবস্থায় থাকায় শনাক্ত করতে ডিএনএ ও দাঁতের রেকর্ড পরীক্ষা করতে হচ্ছে। তবে নিখোঁজ হওয়ার সময় বৃষ্টি যে ধরনের পোশাক পরেছিলেন, উদ্ধার হওয়া মরদেহেও একই ধরনের পোশাক থাকায় প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার নাহিদা বৃষ্টি ও জামিল লিমন উভয়ই বাংলাদেশি এবং ইউএসএফ এ স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছিলেন। গত ১৬ এপ্রিল বৃষ্টিকে সর্বশেষ দেখা যায় এবং পরের দিন ইউএসএফ পুলিশকে তার নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। আর লিমনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায় ৮ এপ্রিল। তদন্তকারীরা এখনও হত্যার কারণ বা মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছেন বলে জানান শেরিফ ক্রনিস্টার। শিউলি রোসা, সময় সংবাদ। বৃষ্টি দেখছিলেন আসলে প্রতিবেদন।
সালেহি, দুটি প্রতিবেদনে আমরা আসলে এই ঘটনাটির ভয়াবহতা সম্পর্কে জানতে পেরেছি। লিমনের মরদেহ কিছুক্ষণের মধ্যে দেশে এসে পৌঁছালেও আসলে বৃষ্টির মরদেহ কবে পৌঁছাবে এ নিয়ে কোনো সঠিক তথ্য আমরা জানতে পারিনি। জি, আমরা আসলে জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ ইতোমধ্যেই পুলিশ উদ্ধার করে সেই দেশের যে ফিউনারেল অথরিটি রয়েছে তাদেরকে হস্তান্তর করেছে। আগামী 6 মে সেখানে তার স্থানীয় পর্যায়ে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে বাংলাদেশে তার পরিবারের কাছে বৃষ্টির মরদেহ আসলে পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। অর্থাৎ 6 তারিখ থেকে শুরু হবে বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া। রোজা, আমার কাছে আরও বেশ কিছু তথ্য রয়েছে, যদিও আমরা দুটি প্রতিবেদনে বেশ কিছু ইনফরমেশন জেনে গেছি। বাকিগুলো একটু আপনাকে জানানোর চেষ্টা করি দর্শকদেরকে যে বন্ধুত্বের অনন্য নজির। আসলে 6 মে শুরু হবে বৃষ্টির মরদেহ পাঠানোর প্রক্রিয়া, সেটা আমি বলেছি যে নির্মাণ হবে স্মৃতিসৌধ এবং প্রায় $2 লাখ সংগ্রহ। অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে, যে সাউথ ফ্লোরিডা যে বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি এবং লিমন পড়াশোনা করতো, সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে স্মরণ করে রাখার জন্য আসলে তাদের স্মৃতির উদ্দেশ্যে সেই বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছে, যেটি আসলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেই বন্ধুত্বপূর্ণ একটি নজির রয়েছে। অর্থাৎ এখানকার স্টুডেন্টরা সেই দেশের পড়তে যাওয়ার কারণে একদিকে সাংস্কৃতিক এবং শিক্ষার যে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। আমাদের দেশের স্টুডেন্টরা তারা পড়াশোনা করতে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো তাদের অনেক পছন্দের এবং গবেষণার জন্য আমাদের এখান থেকে, যে আপনি জানেন যে দুইজনই, একজন পরিবেশ বিজ্ঞান নীতি এবং একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা সেখানে পিএইচডি করছিলেন। সেই যে বন্ধুত্বের নজির থেকে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটি স্মৃতিসৌধ সেখানে নির্মাণ করবেন এবং প্রায় $2 লাখ সংগ্রহ করেছে। অর্থাৎ ওই সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে যে বাংলাদেশের শিক্ষার্থীরা যারা পড়েন তারা আসলে দুই পরিবারকে সহায়তা করার জন্য প্রায় $2 লাখ তারা সংগ্রহ করেছেন। সেই $2 লাখ $1 লাখ করে দুজনের পরিবারকে আসলে তারা দিতে চান, যাতে এই তাদের পরিবার কিছুটা আসলে ক্ষতি পুষিয়ে উঠতে পারে সেই বিষয়টি নিয়ে। এবং হচ্ছে যে আপনি জানেন যে সেই বন্ধুত্বের বিষয়টি থেকে আসলে তারা সেখানে অনেক কাজ করছেন এবং হচ্ছে যে যেটি আমি বলছিলাম যে বৃষ্টির মরদেহ আসলে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, সেটা হচ্ছে যে আপনার 6 মে। দর্শক, এই বিষয় দুজনের বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীর হত্যাকাণ্ডের পরে আসলে বাংলাদেশে এটির ব্যাপকভাবে প্রভাব পড়েছে এবং হচ্ছে যে দুইজনের যে পরিবার, সেই পরিবারের মধ্যে শোকের ছায়া। অন্যদিকে তারা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেন সেই বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু এখন বিরাজ করছে শোকাবহ পরিবেশ। এখন তারা সেই খুনির দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন এবং দুজনের মরদেহের অপেক্ষায় এখন বাংলাদেশ। এ বিষয়ে একটি প্রতিবেদন আমরা এখন দেখব। যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে প্রাণ হারানো 2 পিএইচডি শিক্ষার্থী জামিল হোসেন লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির জন্য থামছে না স্বজনদের কান্না। লিমনের পৈতৃক ভিটা জামালপুরে হলেও শৈশব কেটেছে গাজীপুরের মাওনায়। সেখানেই স্কুল জীবন শুরু। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে মাস্টার্স শেষ করে লিমন পিএইচডি শিক্ষার্থী হিসেবে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে রুমমেটের হাতে খুন হন তিনি। পরিবারের মেধাবী ছেলেটার খুন হওয়ার ঘটনায় শোক ছুঁয়েছে জামালপুরেও। আমরা এটা কখনো আশা করি নাই যে আমাদের ভাই এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিব। যে তাকে মাইরা ফেলাইছে, আমরা তার বিচার চাই। আমরা চোখে দেখতে পারি বিচারটা। এদিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি পড়তে যাওয়া নাহিদা সুলতানা বৃষ্টির লাশের অপেক্ষায় তার শরীর ও স্বজনরা। তার পৈতৃক বাড়ি মাদারীপুরের চর গোবিন্দপুরে হলেও সেখানে থাকে না পরিবারে কেউই। বাবার এনজিওতে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তার পরিবার থাকছেন রাজধানীর মিরপুরের পল্লবীতে। পড়াশোনা করে আসবে, যে এই মাসে আসার কথা ছিল, আসতে পারে নাই। আবার আমার আপুকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কঠিনতম শাস্তির আবেদন করছি। শোক ছুঁয়েছে বৃষ্টির ক্যাম্পাস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুড়ে। সাবেক এক শিক্ষার্থীর এমন মৃত্যুর ঘটনায় হতবাক বৃষ্টির সাবেক ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী ও শিক্ষকরা। অনেক স্বপ্ন নিয়ে একটা দেশে পড়তে গেছে, এখন ওখানে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরে আসাটা আসলে আমাদের কারো কাম্য না। আতঙ্ক কাজ করছে আমাদের মাঝে যে আমাদের যে সিনিয়ররা বিদেশে আছেন তাদের সেফটি। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ওর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এই ধরনের মৃত্যু আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই আসলে তখন খুব খুশি ছিলাম যে আমাদের একজন স্টুডেন্ট আমেরিকা যাচ্ছে, তাও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পিএইচডি করতে যাচ্ছে। জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি দুজনেই ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি অধ্যয়নরত। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে দেশ সেবায় নিয়োজিত হওয়া, কিন্তু ঘাতকের নির্মমতায় চিরদিনের জন্য হারিয়ে গেলেন তারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।
দর্শক, এই ঘটনা যেমন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি করেছে, ঠিক একইভাবে বাংলাদেশের যারা যেতে চান আগামীতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র বা পৃথিবীর অন্য কোনো দেশে, তাদের সেই শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করেছে। একই সঙ্গে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন বাংলাদেশের বিদেশে গমনেচ্ছু শিক্ষার্থীদের স্বজনরাও। এই বিষয়ে তারা হচ্ছে যে আরও বেশি দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন সরকারকে, এবং সেই সমস্ত দেশগুলোতে বাংলাদেশে যে দূতাবাস রয়েছে, তাদের যে কনসুলাররা রয়েছেন, তাদেরকে আরও বেশি মনিটরিং সিস্টেম চালু করার তাগিদ দিয়েছেন তারা। এই বিষয়ে আমরা এখন দেখব আরও একটি প্রতিবেদন। স্বপ্নের আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগের অপেক্ষায় থাকে হাজারো বাংলাদেশি। ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জের তথ্য বলছে 2024 সালেই পাড়ি জমায় অন্তত 17,000 শিক্ষার্থী, যা পরের 2 বছরে বেড়েছে আরও বেশি। এক দশকে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী যাওয়ার সংখ্যা বেড়েছে 250 গুণ। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বছরে 52,000 শিক্ষার্থী যান উচ্চশিক্ষার জন্য। বিদেশে উন্নত জীবনের নিশ্চয়তার আশায় দেশের ভেতরে গ্র্যাজুয়েট লেভেল থেকে তারা তিলে তিলে করে নিজেদের গড়ে তোলেন। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরকম একটা মুহূর্তে হচ্ছে আমরা বাবা মারাও তো অবশ্যই হচ্ছে খুবই চিন্তিত থাকে। আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য যদি ঝুঁকি নিয়ে যেতেও চাই, কিন্তু তখন দেখা যায় কি বাবা মারা হচ্ছে আমাদেরকে ডিসকারেজ করে। বিদেশে গিয়ে প্রথম 6 মাস শিক্ষার্থীদের ওই দেশের সমাজ ও সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো জরুরি বলে মনে করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। উচ্চশিক্ষা নেওয়ার জন্য পরবর্তীতে যাব, আমাদের তো অবশ্যই আমরা ভীত সন্ত্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি এখানে সম্পূর্ণ নতুন, এটা আমাদের গভর্নমেন্ট প্লাস ওই দেশের গভর্নমেন্ট দুজনেরই একটা কম্বাইন্ড একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার সিকিউরিটিটা এনশিওর করা। তবে উচ্চশিক্ষা ও নিজেকে বিদেশে তুলে ধরতে যারা স্বপ্ন দেখেছিলেন, এখন দেশের বাইরে যেতে পারলে সরকারের কাছে তারা চান জীবনের নিশ্চয়তা। সরকার যদি নিশ্চয়তাটা দিতে পারে তো স্টুডেন্টরাও একটা যে প্যারেন্টস গার্ডিয়ানরা একটা মানে ভরসা পায়। ইউএস এর মতো একটা দেশে এইখানে যদি তারা যদি সোশ্যাল সিকিউরিটি জিনিসটা যদি এনশিওর করতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? এজেন্সি অ্যান্ড সরকার যদি পদক্ষেপ নেয় তাও কাজ হবে না যদি আমরা কেয়ারফুল না থাকি। আর সরকারের তো অবশ্যই আমি মনে করি আরও জোরদার করা উচিত। যুক্তরাষ্ট্রের বৃষ্টি লিমনের ঘটনায় নয়, গত কয়েক বছরে কানাডা, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় গিয়ে প্রাণ হারিয়েছেন একাধিক বাংলাদেশি শিক্ষার্থী। সংখ্যাটা হয়তো খুব বড় নয়, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি ভাঙা পরিবার, একটি থেমে যাওয়া স্বপ্ন। এই ঘটনাগুলোর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় হিসাব নেই। বিদেশে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে একটি শক্তিশালী মনিটরিং সিস্টেম দরকার। রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র নীতিতে এবং একটা নীতিমালা তৈরি করা, যে রাষ্ট্রে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে যে সমস্ত রাষ্ট্রে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করতে যায়, তাদের নিরাপত্তার বিষয়টি যেন রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হয়। কালচারাল সিমিলারিটিসটাকে বিবেচনা করে আমি মনে করি যে এই সমস্ত আবাসন বেছে নেওয়াটা খুব জরুরি। এবং এই ক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে নীতিমালা নির্ধারণ করা হয় যে একটা রাষ্ট্রে যখন কোনো স্কলারশিপ নিয়ে আমাদের শিক্ষার্থীরা যাবে, তখন ওই রাষ্ট্রের পক্ষ থেকে ওই বিশ্ববিদ্যালয়ে তাদের আবাসনের বিষয়টি সুনিশ্চিত করবে। স্বপ্ন থামানো যাবে না, কিন্তু সেই স্বপ্নের পথ হতে হবে নিরাপদ। কারণ প্রতিটি শিক্ষার্থী শুধু একজন নাগরিক নয়, সে একটি পরিবারের আশা, একটি দেশের ভবিষ্যৎ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রোজা, আসলে দেখছিলেন যে এই ঘটনা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আসলে কি ধরনের প্রভাব পড়েছে, সেই প্রতিবেদনটি আমরা এখন দেখলাম। সালেহি, পুরো ঘটনার প্রেক্ষিতে আসলে বলা যায় যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে এক ধরনের আশঙ্কার জন্ম দিয়েছে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার মতে এই আশঙ্কা কিভাবে কাটিয়ে ওঠা যায়? আসলে আমাদের যে প্রতিবেদনটি, সেই প্রতিবেদনে প্রায় সব বিষয় উঠে এসেছে। যেটা মূলত বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের যেই শিক্ষার্থীরা পড়তে যাবেন সেই বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্রিক যে বাংলাদেশের যে বাঙালি কমিউনিটি রয়েছে, কোথাও ভর্তি হওয়ার পরে সেই দেশে আসলে কিভাবে বসবাস করব বা কাদের সঙ্গে মিশবো, বা ওই দেশের এই মুহূর্তে পরিস্থিতিটা কী, সে বাঙালি কমিউনিটির সঙ্গে প্রথমে জেনে নেওয়া, অথবা বাঙালি কমিউনিটির মধ্যে সেই ধরনের একটি গোষ্ঠী তৈরি করা যারা হচ্ছে স্টুডেন্টদেরকে এখান থেকে পড়তে গেলে যাতে তারা তাদেরকে হেল্প করতে পারেন। একদিকে আবাসন সহায়তা এবং অন্যদিকে আনুষঙ্গিক যেই সহায়তা তাদের দরকার সেগুলোকে তারা হচ্ছে যাতে তারা সুন্দরভাবে তাদের সাথে শেয়ার করতে পারেন, হেল্প করতে পারেন, তেমন কিছু করা যেতে পারে। অথবা মনিটরিং সেল তো আপনি দেখছিলেন প্রতিবেদনে, পাশাপাশি অন্য আরেকটি করা যেতে পারে যে আমাদের যে কনসুলারগুলো রয়েছে তাদের সমন্বয়ের উদ্যোগে আসলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর কখনোই না হোক, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। দেখছেন সকালের সময়। কুমিল্লা জেলা কারাগারে প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি, তবে পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান।
নির্মাণ কাজ চলায় সহজে এই কারাগারের ভেতরে ঢুকতে পারবেন যে কেউই। একপাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরের সড়ক। মাঝখানের জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। সীমানা প্রাচীর কোথায় হবে সে প্রশ্নে মুখোমুখি সরকারি দুই পক্ষ। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। অরক্ষিত কুমিল্লা জেলা কারাগার প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি থাকলেও পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। নির্মাণ কাজ চলায় সহজেই পথে কারাগারের ভেতরে যাতায়াত করেন যে কেউ। এ নিয়ে সংবাদ প্রচারের পর বাড়ে কারারক্ষীদের তৎপরতা, তবে রয়ে যায় সেই ভাঙা প্রাচীর। সংকটের শুরুটা পুরনো প্রাচীর ভেঙে নতুন দেয়াল নির্মাণকে ঘিরে সিটি কর্পোরেশন ও কারা কর্তৃপক্ষ বিবাদে। এক পাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরী ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক সড়ক। মাঝখানে এই জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। চলতি বছরের 10 জানুয়ারি সড়কে গা ঘেঁষে নতুন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কারা কর্তৃপক্ষ। এতে আপত্তি তোলে নাগরিক সমাজ ও সিটি কর্পোরেশন। অভিযোগ উঠে আগের অবস্থান ছেড়ে প্রায় 25 ফুট সামনে দেয়াল নির্মাণের চেষ্টা চলছে। এতে শহরের প্রধান সড়কের প্রশস্ততা কমে বাড়তে পারে যানজট। প্রবল জন আপত্তির মুখে 12 জানুয়ারি প্রথম দফায় বন্ধ হয় কাজ। পরে কারাগারের সামনের অংশে আবারও দেয়াল নির্মাণ শুরু হলে 18 জানুয়ারি আবারও বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনিক বৈঠকে কারাগারের অন্য পাশের দেয়ালের নির্মাণ কাজ চলবে সিদ্ধান্ত দিয়ে অন্তত 2 জন মানুষ হাঁটতে পারে এমন জায়গায় রেখে পুনরায় কাজ শুরু হয় এবং প্রায় অর্ধেক কাজ শেষও হয়। পরে সিটি কর্পোরেশনের নির্দেশে 26 জানুয়ারি আবারও বন্ধ হয়ে যায় কাজ। আগের অবস্থানে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে 27 জানুয়ারি সচেতন নাগরিকদের ব্যানারে হয়নি মানববন্ধন। একেবারে রোডটা ঘেঁষেই কারাগার কর্তৃপক্ষ অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নিরাপত্তার নাম দিয়ে যেই দেয়াল নির্মাণ করছে, এতে রাস্তাটি সংকুচিত হচ্ছে। জেলা প্রশাসন বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যেই জায়গাটা সেটিকে ব্যাহত করার উদ্দেশ্যে তারা একটি পরিকল্পিতভাবে এই কাজটি করছে। এদিকে জমি নিয়ে বিরোধে সামনে আসে রেকর্ডের ভিন্নতাও। 1965 সালে RS রেকর্ডে 1081 দাগের জমি রাস্তা শ্রেণীতে জেলা প্রশাসকের নামে ছিল। পরে 1995 সালের BS রেকর্ডে একই জমি ভিটা শ্রেণীতে বাংলাদেশ সরকারের পক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নামে দেখানো হয়। নগর পরিকল্পনা অনুযায়ী আগের অবস্থানে দেয়াল নির্মাণ করা উচিত বলছে সিটি কর্পোরেশন। আর কারা কর্তৃপক্ষ বলছে সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে হবে সমাধান। নিরাপত্তার প্রশ্ন তো আছেই। মন্ত্রী মহোদয়ের ওনার উপস্থিতিতেই প্রশাসক মহোদয় উনি ছিল, এটা আলাপ আলোচনার মাধ্যমেই নির্বিচারে এটা এই হবে। এরকম কিছু দাবি দেওয়া আসছে, তা আমরা ওইগুলা সমন্বয় করেই আমরা কৃষির ভিতরে করব। যেই বাউন্ডারি ওয়ালটা এখন হচ্ছে, এই বাউন্ডারি ওয়াল পুরাতন যে বাউন্ডারি ওয়ালটা ছিল ওটা ভেঙে যদি বাউন্ডারি ওয়ালটা করে তাহলে সিটি কর্পোরেশনের কোনো আপত্তি নেই। কারাগার যেখানে নিরাপত্তার কথা বলছে সেখানে সিটি কর্পোরেশন এবং সচেতন মহল জোর দিচ্ছে নগর স্বার্থে। তবে দুই পক্ষের অবস্থান এখনো আলাদা। কুমিল্লা শহরের মাঝখানে একটি দেয়াল ঘিরে সমাধানের অপেক্ষায় পুরো নগরবাসী। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। টানা 8 মাস পর এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে দেশের রফতানিমুখী তৈরি পোশাক খাত। রেকর্ড 31% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল মাসে এ খাত থেকে আয় হয়েছে 314 কোটি 9 লাখ মার্কিন ডলার। উদ্যোক্তারা বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার সুফল মিলতে শুরু করেছে। স্থগিত থাকা ক্রয়াদেশও কার্যকর করছেন ক্রেতারা। শিল্পে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করার তাগিদ ব্যবসায়ীদের। সাক্ষাৎচপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন শুল্ক যুদ্ধ শুরুর পর অস্থিতিশীল হয়ে ওঠে বিশ্ববাজার। গেল বছরের আগস্ট থেকে বছর ব্যবধানের তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় কমে প্রতি মাসে। অবশেষে এপ্রিলে গেল বছরের এই সময়ের তুলনায় এই খাতের রেকর্ড প্রবৃদ্ধিতে দেশে আসে 3 বিলিয়ন মার্কিন ডলার বেশি রপ্তানি আয়। এই অর্থ বছরে আপনি কিন্তু খুব একটা বেশি পজিটিভ দেখবেন না, কারণ আমাদের হাতে আছে মাত্র আর মে এবং জুন, এই 2টা মাস। এই 2 মাসে আমার মনে হয় না আমরা খুব একটা বেশি গ্রোথ যেতে পারবো, তবে আশা করতেছি আমরা কিছুটা পজিটিভের দিকে আমরা থাকবো। এবং এই পজিটিভ থাকতে হলে কিন্তু সরকারের যে লজিস্টিক সাপোর্ট যেটা স্পেশালি আমাদেরকে এখন বর্তমানে দিয়ে যাচ্ছে সেটা অব্যাহত থাকতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে প্রবেশ বাড়িয়েছে। বিশেষ করে স্প্রিং ও সামার সিজনের পোশাক হিসেবে পরিচিত শর্টস, টি শার্ট, লং প্যান্ট, লাইট জ্যাকেট, জগিং শু তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুনাম রয়েছে বাংলাদেশের গার্মেন্টসের। দামে কিছুটা কম হলেও অর্ডার বেশি হয়, বাড়ছে রপ্তানি আয়।
স্প্রিং একটি বড় সিজন, কিন্তু এই সিজনে প্রচুর কেনাকাটা বায়াররা করে, কিন্তু গত স্প্রিং সিজনে এত কেনাকাটা ওরা করেনি। কিন্তু এবার প্রচুর অর্ডার আসছে এবং যেহেতু ট্যারিফ একটা সহনীয় পর্যায়ে এসছে, বায়াররা এখন কিন্তু তাদের অরিজিনাল ফর্মে ফিরে আসছে। উদ্যোক্তারা বলছেন নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় বাংলাদেশ নিয়ে বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে। যেসব অর্ডার স্থগিত হয়েছিল সেগুলো ফিরতে শুরু করেছে। সুষ্ঠু নির্বাচনের পরে বায়ার্স আর কামিং ব্যাক, তারা অর্ডার প্লেসমেন্টে করছে। এখন আমরা আগামীতে আরও ভালো করার, গুড পজিটিভ গ্রোথে যাওয়ার আশা রাখছি। এদিকে গত 2 মাস ধরে জ্বালানি সংকটের ফলে লোডশেডিং মোকাবেলায় তৈরি পোশাক খাতকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে দাবি বিজিএমইএ এর এই নেতার। প্রোডাকশনে আপনি যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে টেক্সটাইলে সাংঘাতিকভাবে অনেকগুলো কাপড় নষ্ট হয় লোডশেডিং থাকলে। সো এই ডেফিনেটলি প্রসেস লস তো হয়, প্রসেস লসটা অনেক বেড়ে যায়। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় এসেছে 31.71 বিলিয়ন মার্কিন ডলার। গেল অর্থ বছরের পুরো সময়ে আয় ছিল 39.34 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সকালের সময়। ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল আজ প্রকাশিত হবে। যদিও সারা দেশের নজর পশ্চিমবঙ্গের দিকে। বিষয় বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। সুব্রত, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সময়ে সকাল 8টায় শুরু হয়েছে এই গণনা কাজ। আপনারা জানেন যে প্রথম আধা ঘন্টা অর্থাৎ 8টা 30 পর্যন্ত ব্যালটে গণনা হবে। অর্থাৎ যে সময় আমরা ভোটের সময় যে সমস্ত ভোট কর্মী, নিরাপত্তা কর্মকর্তা কিংবা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা গণমাধ্যমের প্রতিনিধি যারা ভোটের কাজে নিয়োজিত থাকেন, ভোটের দিন ভোট দান করতে পারেন না, সেই ভোটগুলোই আজ প্রথম আধা ঘন্টার মধ্যে গণনা করা হবে। এরপর ঘড়ির কাঁটা যখন 8টা 30 তখন থেকে শুরু হবে ইভিএম এ গণনার পালা। সেই গণনাটি শুরু হতে হয়তো আরো মিনিট 15 সময় লাগবে, কিন্তু ইতিমধ্যেই 8টা থেকে শুরু হয়ে গিয়েছে ব্যালটে গণনা। আপনি জানেন যে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আজকে এই গণনা কর্মসূচি শুধু সকাল 8টা থেকে শুরু হয়েছে তা নয়, এই গণনা কর্মসূচি নিরাপত্তা বলয় কিন্তু আরো 3 দিন আগে থেকে শুরু করেছিল নির্বাচন কমিশন। 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সদস্য, প্রায় 10,000-এর মতো রাজ্য পুলিশের সদস্য ছাড়াও নির্বাচন কমিশন এবং গণনা কাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিন্তু এই কঠোর নজরদারির মধ্যে গণনা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে গত কদিন আগে নির্বাচন কমিশন শুধু 294 বিধানসভার মধ্যে ফলতা বিধানসভার পুরো নির্বাচনের যে ফলাফল, নির্বাচনের যে প্রক্রিয়া, ভোট গ্রহণ প্রক্রিয়া, সেটি বাতিল করে ফ্রেশ করে নতুন করে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে 21শে মে এবং সেটি ফলাফল 24শে মে। অর্থাৎ একটি বিধানসভা বাদে আজকে কিন্তু সকাল 8টা থেকে 293টি আসনের ফলাফল গণনার কাজ শুরু হয়েছে। আজকে ভাগ্য নির্ধারিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, জানেন সবচাইতে আলোচিত যে কেন্দ্রটি রয়েছে সেটি দক্ষিণ কলকাতার ভবানীপুর। সেই ভবানীপুরে ভাগ্য নির্ধারিত হয়ে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও মমতার মন্ত্রিসভার প্রায় 80% প্রার্থীর কিন্তু আজকে ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে যারা এই ভোট পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক কর্মীরা রয়েছেন, এজেন্টরা রয়েছেন, তারা কিন্তু সকাল ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকেছেন। আমরা দেখেছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতে সুশৃঙ্খল ভাবে ভোট কর্মী যারা গণনা কাজে যুক্ত থাকবেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। আপনি জানেন নির্বাচন কমিশন 15ই মার্চ যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে তাতে পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু আরো 4টি রাজ্য রয়েছে, যেমন আসাম, পুদুচেরি, কেরালা এবং তামিলনাড়ু। একই সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে এই 4টি রাজ্যেও কিন্তু সকাল 8টা থেকে গণনা কার্য শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেরকম ব্যালটে গণনা হয় আধা ঘন্টা এবং তারপর মূল ইভিএম এ গণনার প্রক্রিয়া শুরু হয়, বাকি 4টি রাজ্যের ক্ষেত্রে কিন্তু সমানভাবে একই রকম ভাবে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই ইভিএম এ কারচুপি হতে পারে
পারে, বিশেষ করে গণনা কেন্দ্রে যাতে লোডশেডিং না হয় সে কারণে নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং আজকেও সকালবেলা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে সজাগ থাকতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হয়তো করা হতে পারে, সেটি কিন্তু চোখে চোখ রেখে মোকাবেলা করতে হবে। তো কাউন্টডাউন শুরু হয়েছে, এখনো পর্যন্ত কে এগিয়ে কে পিছিয়ে সেটি এখনো আমাদের সামনে আসেনি। পরবর্তীতে আমরা সেটি অবশ্যই দর্শক আপনাদেরকে জানাবো। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ সহ যে 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা শুরু হয়েছে সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। এবারে খেলার খবর। 7 এপ্রিল দায়িত্ব নেওয়ার পর আজ তৃতীয়বারের মতো সভায় বসতে যাচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি। এজেন্ডায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিসিবি নির্বাচন। জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন আয়োজন করতে চায় অ্যাডহক কমিটি। ক্রিকেট বোর্ডে ব্যস্ত সময় কাটছে তামিম ইকবালের। গেল 7 এপ্রিল অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন, এরপর থেকে একদমই বসে নেই। অ্যাডহক কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন, তবে স্বল্প সময়েই নিজেদের কাজের ছাপ রেখে যেতে চান তারা। বেশ কিছু উদ্যোগে নজর কেড়েছেন তামিম। ক্যাপ্টেন্স কার্ড, ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা, প্রথম শ্রেণীর ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো, প্রিমিয়ার লিগের জরুরি অ্যাম্বুলেন্স, দলগুলোর খাবার ব্যবস্থা, বল বয় সংস্কৃতি ফেরানো, তীব্র গরমে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য গ্যালারিতে ফ্যান লাগানো। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেই যাচ্ছেন সাবেক ওপেনার। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন আয়োজন। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির তৃতীয় সভার এজেন্ডায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের বিষয়টি। কদিন আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিসিবি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান তামিম ইকবাল। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটির অগ্রগতির বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদে খোঁজ খবরও নিয়েছে বোর্ড। বর্তমান অ্যাডহক কমিটির বেশ কয়েকজনের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে, যে কারণে সব মিলিয়ে বেশ হিসেব নিকেশ কষতে হচ্ছে তাদের। সভায় আলোচনা হবে পুরুষ ও নারী দল নিয়েও। 12 জুন থেকে 5 জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারীদের টি20 বিশ্বকাপ। দলের প্রস্তুতি, ওয়ার্ল্ড কাপ মিশনের যাত্রা সহ সমস্ত পরিকল্পনা সাজাতে হবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। নিগার সুলতানা জ্যোতির দলের পারফরমেন্স নিয়ে যে উদ্বেগের জায়গা রয়েছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে মেয়েরা। ফর্মে নেই অধিকাংশ ক্রিকেটার। আলোচনায় অনূর্ধ্ব-19 পুরুষ দলের হেড কোচও। গুঞ্জন ছিল হান্নান সরকারকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে, তবে জানা গেছে নাভিদ নওয়াজের ওপর আরও একবার আস্থা রাখতে চাইছে বিসিবি। বিশ্ব আসরে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, আর সেটা 2020 সালে নাভিদ নওয়াজের অনূর্ধ্ব-19 দলের হাত ধরেই। এরপর জিতেছে এশিয়া কাপও। তাই শ্রীলঙ্কান কোচের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে ক্রিকেট বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহবাহী বিমান ঢাকায়। হযরত শাহজালাল বিমানবন্দরে শোকের আবহ, অপেক্ষায় পরিবার ও স্বজনরা। এবং পশ্চিমবঙ্গের মসনদে মমতার প্রত্যাবর্তন নাকি বিজেপির সূচনা, জানা যাবে আজ। জয় নিয়ে আশাবাদী দুই শিবিরই। ফল ঘোষণা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।